হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস সরকার। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন অভিমুখে প্রবেশ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফররত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগও জানাননি বলে দাবি করেন তিনি। আর সম্পর্ক আরও জোরদার করতে কার্যকর আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন সার্জিও গোর। আগামীতে অনেক অগ্রগতি ও সম্ভাবনার কথা উল্লেখ করেছেন নিজের এক্স হ্যান্ডেলে। দুপুরে ঢাকা পৌঁছে বিকেল 5:30টার পরপরই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সাথে ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত সহ অন্যান্য কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বলে পরিচিত গোর প্রায় 20 মিনিট একান্তে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। পরে আনুষ্ঠানিক বৈঠক চলে পৌনে 1 ঘন্টার মতো। সে সময় ডক্টর খলিলের সাথে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। 7:30টার পরপর বৈঠক শেষে বেরিয়ে যান মার্কিন প্রতিনিধি দল। এক্স হ্যান্ডেলে ডক্টর খলিলের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আশা আগামীতে এই সম্পর্ক ঘনিষ্ঠ হবে আরও। রাতে মন্ত্রণালয়ে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তা জোরদার হচ্ছে আরও। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। ঢাকা বেইজিং ঘনিষ্ঠতা কিংবা ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গ বৈঠকে এসেছিল কিনা জানতে চান সাংবাদিকরা। আঞ্চলিক নিরাপত্তা এবং এই অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারত এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। বৈঠকে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বিশেষ করে জ্বালানি খাত নিয়ে আলোচনা হয়েছে জানালেও ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে গোরের বার্তা কি স্পষ্ট করেননি পররাষ্ট্রমন্ত্রী। এআরটি নিয়ে কোনো কথা হয়েছে কিনা? আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি। তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মনোভাবও জানতে চান গণমাধ্যম কর্মীরা। আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। রোহিঙ্গাদের জন্য দেশটির সহায়তা আরও বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সার্জিও গোর। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে 3 দিনের বাংলাদেশ মিশন শেষে দিল্লি ফিরবেন তিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন 36টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন আর মাথায় গুলির ক্ষত বয়ে বেড়ানো জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমান। রক্তে ভেজা পতাকা তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। এর আগে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী আহমেদ জানান, 4 আগস্ট জুলাই অভ্যুত্থানের আলোচনায় অংশ নেবেন তারেক রহমান। বলেন, জুলাইয়ের স্পিরিট ধারণ করে বর্তমান সরকার। জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত অবস্থায় মাথায় রক্ত বন্ধ করতে যে জাতীয় পতাকা বেঁধেছিলেন, সেই রক্তে ভেজা পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন আজিজুর রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজিজুরের ইচ্ছে ছিল ওই পতাকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেওয়ার। আজ তিনি রক্তক্ষরণ ঠেকাতে মাথায় বাঁধা সেই পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। মিরপুর ফ্লাইওভারের উপরে উঠি এবং আমার বাংলাদেশের স্বাধীনতা পতাকা আমি ওইখানে উত্তোলন করে দিই। জুলাইয়ের রক্তাক্ত পতাকাটা যে একমাত্র যদি আমি কারো হাতে তুলে দিতে পারি, সেটা হলো আমাদের দলের চেয়ারম্যান স্যার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আলহামদুলিল্লাহ, আমি ভালোভাবে তার কাছে পতাকাটা দিতে পেরেছি। এদিকে দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, জুলাই স্পিরিট ধারণ করে বর্তমান সরকার। বিরোধী দলকে কাণ্ডজ্ঞানহীন অশ্রাব্য বক্তব্য পরিহার করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। আজকের বিরোধী দল তো আগামী দিনের সরকারও হতে পারে তারা। তো যদি তাই হয়, তারা যদি এখন থেকে দায়িত্বশীল আচরণ না করে, বেপরোয়া
এবং কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা, বেপরোয়া আচরণ করা, তাতে তো গণতন্ত্র শক্তিশালী হবে না। এর আগে সকালে প্রতিবন্ধী 3 ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। যারা আগে লন্ডন, শিলংয়ে ছিলেন তারা জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসে জনগণের উপর জুলুম করছে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে সিলেটের কানাইঘাটে দলীয় পথসভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। নাহিদ অভিযোগ করে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সন্ত্রাস দিয়ে ভোট দখলের চেষ্টা হবে, তবে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। এছাড়া গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে মানুষ কষ্টে থাকলেও এসব নিয়ে বিরোধী দলের সমালোচনা সহ্য করা হচ্ছে না, এমন অভিযোগও করেন নাহিদ ইসলাম। এছাড়া এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, তারেক রহমানের প্রত্যক্ষ মদদেই সারা দেশে এনসিপির উপর হামলা হচ্ছে। দুঃখের বিষয়, যারা পাট খেতে, ধান খেতে যে সকল সৈনিকেরা এত বছর লুকিয়েছিল, যে সকল সৈনিকেরা জেলের ভিতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। আমাদের কোনো গুন্ডা পাল্লা লাগবে না, কোনো সন্ত্রাসী লাগবে না, আমাদের কোনো দখলবাজ লাগবে না, কোনো টেন্ডারবাজ লাগবে না, কোনো চাঁদাবাজ লাগবে না। এর আগে সিলেটে এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা হয়। বৃহস্পতিবার গোলাপগঞ্জে এক মত বিনিময় সভা থেকে বের হতেই তাদের গাড়ির উপর ইট পাটকেল ও বোতল ছোড়া হয়। পরে 5 মাইল নামক এলাকায় গেলে সেখানেও গাড়ি বহর বাধা দেয়া হয়। এ ঘটনায় সরকার দলীয় নেতাকর্মীরাই জড়িত বলে দাবি করেছেন এনসিপির নেতারা। এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটুয়া পুলিশ। এখানেও ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো যে কিভাবে রাজনীতি করা লাগে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলের উপর হামলা ও তাদের কর্মসূচি বানচাল করত, বিএনপি সেই পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় বিএনপির হামলায় চোখে আঘাতপ্রাপ্ত কিশোর আলিফকে দেখতে হাসপাতালে যান এনসিপি নেতারা। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন আখতার হোসেন। এ সময় তিনি সরকারকে মারমুখী আচরণ থেকে সরে আসার দাবি জানিয়ে আলিফের চিকিৎসার দায়ভার গ্রহণ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলে ধরেন। সেখানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য পছন্দ না হলে তার জবাব রড দিয়ে কেন দিতে হবে? কথার পিঠে কথা দিয়ে যুক্তি দেয় রাজনৈতিক সৌন্দর্য। সরকার রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে সন্ত্রাসীর পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ফেসিবাদী জামানায় যেমন করে বিরোধী দলের উপরে নিপীড়ন করা হতো, বিরোধী দলের প্রোগ্রামগুলোকে বানচাল করা হতো, ঠিক একই ধরনের একটা পথে এখন বিএনপি সরকার অগ্রসর হয়েছে। এই ধরনের দৃশ্যতা দেখানোর পরও তাদের বিরুদ্ধে কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা এবং কোনো ধরনের রাষ্ট্রের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা শঙ্কা করছি এটা দেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। কুড়িগ্রামে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র ও যুবশক্তির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ী উপজেলার সদরে এই ঘটনা ঘটে। এনসিপি নেতাকর্মীরা জানায়, হবিগঞ্জে তাদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 2 শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে ছাত্র ও যুবশক্তির অন্তত 20 জন নেতাকর্মী আহত হয়। আহতরা ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এদিকে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলেছেন উপজেলা ছাত্রদলের নেতারা। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জুলাই সনদ ইস্যুতে সরকারের পক্ষ থেকে জামায়াতকে আপোষের প্রস্তাব দেয়া হলেও তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মতবিনিময় সভায় তিনি বলেন, জাতির কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে সরকার। প্রশাসনের বেশিরভাগ জায়গায় দলীয়করণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আস্থাশীল
গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়বো না। মালয়েশিয়া থেকে 5,000 এবং বাংলাদেশে অবস্থানরতদের মধ্যে থেকে 3 লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার, এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির সংবাদ মাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে দুই দেশে এই বিষয়ে আলোচনা করতে পেরেছে। প্রত্যাবাসন প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে থেকে 3 লাখ শরণার্থীকে মিয়ানমার ফেরত নিতে রাজি হয়েছে বলেও জানান তিনি। মালয়েশিয়ায় জাতিসংঘের নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় 1,26,000। বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরিয়াম রামানানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। পরে সংবাদ সম্মেলনে তারা জানান, দ্রুততম সময়ের মধ্যে শ্রমবাজার খুলতে সম্মত হয়েছে কুয়ালালামপুর। আগস্টের শেষ সপ্তাহে শ্রমিক পাঠানোর লক্ষ্য বাংলাদেশ সরকারের। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately, এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছেন ওনাদের জন্য মালয়েশিয়া এ দ্বার উন্মুক্ত করতে যাচ্ছে। 5,000 বাংলাদেশের আরব আমিরাতের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বাতিলের ঘটনায় পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা জানান প্রতিমন্ত্রী। বলেন, আজ পর্যন্ত 626 জনের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। তাদের মধ্যে 417 জনেরটা নবায়নের জন্য আবার পাঠিয়েছে সরকার। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসে যাদের বিদ্যমান ভিসা বাতিল হয়ে গেছে তাদের সার্বিক তথ্য সংগ্রহ ও সহায়তা দিতে হটলাইন চালু করা হবে। সংযুক্ত আরব আমিরাতে কিছু বাংলাদেশি ভাইদের ভিসা ক্যান্সেল হচ্ছে বা অটো ক্যান্সেল হচ্ছে, সেগুলো 5,000 বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে। দেশে এসে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে বা যারা এই ধরনের ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট করার জন্য, এবং আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে। রাজধানীর দক্ষিণখানে শোয়ার ঘর থেকে গৃহকর্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও সিআইডির ফরেন্সিক টিম আলামত সংগ্রহ করেছে। নিহত স্বামীর ধারণা, বারান্দার গ্রিল কেটে চোর বাসায় প্রবেশ করে। টের পেয়ে গেলে শ্বাসরোধে এই হত্যা। পোস্টমর্টমের পর মামলা হবে জানিয়েছে পুলিশ। সোহেল রানা ও সারা রুকসানা পিনুর 20 বছরের সংসার। দক্ষিণখানের ফায়দাবাদ পুলিশ ফাঁড়ি এলাকায় নতুন বাড়ি করে সেখানে বসবাস করছেন দীর্ঘদিন। বৃহস্পতিবার দুপুরে বাসায় একাই ছিলেন গৃহকর্ত্রী পিনু। তাদের স্কুল পড়ুয়া 2 সন্তান। মেয়ে জানায়, প্রতিদিন মা স্কুলে আনতে যায়। এদিন মা স্কুলে না যাওয়ায় একাই বাসায় ফিরে ঘরে মাকে অচেতন দেখতে পায় শিশুটি। ঘটনা প্রধান শিক্ষককে জানানো হলে তিনি সোহেল রানাকে ফোন করেন। পরে পিনুর মরদেহ উদ্ধার করা হয়। বাসায় এসে দেখি মায়ের মাথায় বালিশ দেওয়া। তো আমি প্রথমে মাকে অনেকবার ডাকি, এরপর তার নিঃশ্বাস চেক করি। তার মুখ আর নাক থেকে কোনো নিঃশ্বাস আসছিল না, সে একটুও নড়ছিল না। আমি আমার স্কুলের হেডমাস্টারকে এটা খবর দিই। 3:30টার দিকে কল আসছে, আপনার মেয়ের স্কুল থেকে বলতেছি আপনার মেয়ে স্কুল, আপনার ওয়াইফ আসে না নিতে, আপনার মেয়ে বাসায় গেছিল, আবার আপনার বাসায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। সন্দেহ করতে শুধু গোল্ড ছিল বাসায় 7-8 ভরি, বেশি না, 7-8 ভরি ছিল, আর কিছু টাকা ছিল অল্প কিছু। গিল কিনে ঢোকে এভাবে চুরি হয়, মানুষ মেরে ফেলে, এটার ভালোভাবে তদন্ত হওয়া উচিত। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এসে দেখি যে এখানে যে ডেড বডি বিছানায় পড়ে আছে, এবং ডেড বডির সাথে তার ওনার হাজব্যান্ড এবং তার মেয়ে তারাও আছে। জিনিসটা ইনভেস্টিগেশন করতেছি, ইনভেস্টিগেশনের পরে আমরা সঠিক কারণটা বলতে পারবো। আবাসিক এলাকায় দিন দুপুরে এমন ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দেখা দিয়েছে নিরাপত্তার শঙ্কা। আমার ওয়াইফ আমার গড়তে বাড়িতে দিতেছে না, যেরকম একটা ঘটনা ঘটে গেছে তার ভয়ে। আমাদের পাশে দক্ষিণখান থানা,
এই জায়গা থাকে এই অবস্থা হয়, আমরা কীভাবে নিরাপদ থাকবো? স্বাভাবিক দিন দুপুরে যদি এরকম খুন হয় তাহলে মানুষ কিভাবে বাসায় থাকবে সেইভাবে? আমাদের বাসাতে এরকম যখন আমরা থাকি না, মহিলা থাকে, তো নিরাপদ কেমন মনে করি। দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন ও অপরাধী শনাক্তের দাবি জানিয়েছে এলাকাবাসী। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছেন নারী সহ 7 জনের, আহত হয়েছেন 26 জন। চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেছে 2 নারীর। এ সময় আহত হয় আরও 15 জন। বৃহস্পতিবার রাতে চাতুরী চৌমুহনী বাজার এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির বাসটি সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়ার আগে যাত্রীর অপেক্ষায় থাকা একাধিক সিএনজি চালিত অটোরিকশা ও রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তৈরি হয় বিভীষিকাময় পরিস্থিতি। নিহতরা হলেন পলি দত্ত ও ইফা শীল। তারা পেশায় পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করে পুলিশ। ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত 3 হুইলারের মুখোমুখি সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়া উপজেলার দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত 3 হুইলার। পথে রাজাপুরের সমবায় এলাকায় পৌঁছালে বাস ও 3 হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 হুইলারের 2 যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এদিকে রাতে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত এবং অন্তত 7 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। এ সময় অন্তত 7 জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাজধানীর মরক্কো দূতাবাসে উদযাপিত হয়েছে রাজা ষষ্ঠ মোহাম্মদের 27তম সিংহাসন আরোহণ দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এবং মরক্কোর রাষ্ট্রদূত মিসেস লালা বুথাইনা এল কেরদৌদি এল কুলালি। অনুষ্ঠানে 2 দেশের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা দিক তুলে ধরা হয়। প্রতি বছর 30শে জুলাই মরক্কোতে জাতীয়ভাবে সিংহাসন আরোহণ দিবস উদযাপিত হয়। বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে বিনিয়োগ ও শিল্পায়নের আগ্রহ প্রকাশ করেছে ওমানের ব্যবসায়ী প্রতিনিধি দল। 4 দিনের ঢাকা সফরে তারা বিভিন্ন মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও বৈঠক করেন। ওমান ভিত্তিক ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতার নতুন সম্ভাবনা খুঁজছে। দক্ষ জনশক্তি সরবরাহ, অবকাঠামোগত উন্নয়ন, ড্রোন প্রযুক্তি ও শিল্প, রাস্তা নির্মাণ, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, যৌথ ফেলোশিপ প্রকল্প এবং খাদ্য ও কৃষি খাতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চান তারা। প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, স্থানীয় পর্যায়ে নির্ভরযোগ্য অংশীদারের মাধ্যমে দীর্ঘমেয়াদে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প খাতে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনাও রয়েছে তাদের। নগরবাসীর প্রত্যাশা পূরণে পরিকল্পিত উন্নয়ন, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততার ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার বিকেলে উত্তরার কমিউনিটি সেন্টারে স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় কথা জানান তিনি। এ সময় নাগরিক সেবার মানোন্নয়নে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসন, সড়ক ও ফুটপাত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পার্ক উন্মুক্ত স্থান সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নগর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমরা চেষ্টা করছি প্রতিটি কাজকে গুরুত্ব দিয়ে করার জন্য। সমন্বয় করে কাজ করাটা খুবই কষ্টের একটা বিষয়। তারপরে আমরা চেষ্টা করছি নগরকে উপহার দেওয়ার জন্য স্পেশালি কিছু বরাদ্দ পাবো, সেই বরাদ্দটাকে কাজে লাগিয়ে আমরা নগর উন্নয়নে কাজ করব। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে প্রাচ্যনাট স্কুলের রজত জয়ন্তী। এতে অংশ নিয়েছেন স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, নাট্য ব্যক্তিত্ব, সংস্কৃতি কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার দর্শক। উৎসবে মঞ্চস্থ হচ্ছে নাটক, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, কর্মশালা এবং স্মৃতিচারণমূলক বিভিন্ন আয়োজন। আয়োজকরা জানান, 25 বছরের নাট্যচর্চা, সাংস্কৃতিক বিকাশ এবং নতুন প্রজন্মকে মঞ্চকলার সঙ্গে সম্পৃক্ত করার যাত্রাকে উদযাপন করতেই 3 দিন ব্যাপী এই আয়োজন। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে নাট্যশিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে এই আয়োজন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা তাদের।
এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।